বাংলা সাহিত্যে কিছু ছোট ছোট গল্প দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট প্রয়াস গল্পকুটির। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আবার রোম্যান্টিক অডিও বুক সিরিজের গল্প নিয়ে চলে এসেছি আমি অনিকেত, আপনাদের শোনাতে প্রেমের গল্প। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রেম বা ভালোবাসা কথাগুলো মাত্র একটি শব্দের হলেও এর বিস্তৃতি অনেক, জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কখনো ভালোভাবে কাছের মানুষকে এনে দেয়, কখনো ভালোবাসার পর অনেক মানুষ দূরেও চলে যায়, সেই কষ্টটাও পড়ে থাকে। কিন্তু আমি বেশি কথা বাড়াবো না এবং সাধারণ ভাষায় বললে স্পয়লার দেব না, তাই আমি সরাসরি চলে যাচ্ছি আজকের গল্পে। আজকের প্রেমের গল্পটা আমরা নিয়েছি ফেসবুক পেজ ক্যালকাটা অ্যাপোলগ থেকে। লেখায় সৃজা ঘোষ এবং গ্রাফিক্সে সস্মিত রায়চৌধুরী। গল্পটা একটু অন্যরকম, আশা করি আপনাদের শুনে ভালো লাগবে। আপনারা আগে গল্পটা শুনুন, পরে আমি আসছি। বর্ষার ঘন ঘন রূপ বদলানোটা কোনোদিনই পছন্দ ছিল না দিৎসার। সকাল থেকে রোদ আর বৃষ্টির খুনসুটি সামলাতে সামলাতেই সময়টা কেটে যাচ্ছে ওর। তার উপর রাতে এক নাগাড়ে বৃষ্টিতে শীত শীত ভাবটা আসায় গায়ে চাদরটা টেনে বেশ গুটিসুটি মেরে শুয়েছে দিৎসা। পাশে 3 বছরের ছোট্ট পেখম। আর বাইরের দেশে চাকরি করার শাস্তি হিসেবে রাত 2টোতেও বসে বসে অফিসের কাজ করে চলেছে সম্রাট। দিৎসা বেশ আরাম করে নাক ডেকে ঘুমোচ্ছে দেখে বেজায় রাগ হচ্ছে সম্রাটের, কিন্তু কোনো উপায় নেই। এখনো 1 ঘন্টা এইভাবে কাটিয়ে দিতে হবে ওকে ল্যাপটপের সামনে। এক মনেই কাজ করছিল। হঠাৎ কীরকম একটা অদ্ভুত আওয়াজ শুনে একটু চমকে উঠল। পেছন ফিরে দেখলেও কাঁচের জগটা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর দিৎসা খাটের ওপর বসে রীতিমতো হাঁপাচ্ছে। দেখে মনে হচ্ছে কিছুতে একটা ভীষণ ভয় পেয়েছে। দ্রুত ল্যাপটপ ছেড়ে উঠে গিয়ে দিৎসার পাশে বসল সম্রাট। কাঁধে হাত রেখে বলল, দিদি, কিছু হয়েছে? ঠিক আছো তুমি? দিৎসা কোনো রকমে চোখের জলটা লুকিয়ে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি কাজ ছেড়ে উঠে এলে যে? কাজ শেষ? না, আর কিছুক্ষণ। কাজটা কি আমি পরিষ্কার করে দেবো? না থাক, কাল খুশি আসবে, ও করে দেবে। তুমি সাবধানে চলাফেরা করো। কথাগুলো বলেই দিৎসা আবারও শুয়ে পড়ল। সম্রাটও কয়েক সেকেন্ড ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে পড়ল। তারপর যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল। কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে কি? মনে হলো যেন কাঁদছিলে, চোখের কোণ দুটো ভিজে গেছিল। দিৎসা একটু আমতা আমতা করে উত্তর দিল, কই না তো, কাঁদিনি। কাঁদবো কেন? ওই একটু ঘাম হচ্ছিল। ঠিক আছে, তবে ঘুমিয়ে পড়ো। চাদরটা দিৎসার গায়ে টেনে দিয়ে আবার ল্যাপটপের সামনে গিয়ে বসল সম্রাট। কিন্তু কাজে আর কিছুতেই মন বসল না। কোনো রকমে কাজটা শেষ করে বিছানায় এসে ঘুমিয়ে পড়ল। কি গো, আরও কিছুক্ষণ শোবে? তাহলে আমি স্নান করে এসে কফিটা দেবো। চোখ খুলে দেখল সম্রাট। কিছু একটা বলছে ওকে দিৎসা। দু চোখে তখনও ঘুম মাখানো সম্রাটের। রাতের ঘুমটা না হওয়ায় প্রায় সারাদিনই ঢোলে সম্রাট। তাও ঘুমটা কাটিয়ে উঠে বসল। বলছি, স্নানের কি খুব তাড়া? না, কিন্তু কেন? না, কিছু কথা আছে। কি কথা? কালকে রাতে কি হয়েছিল দিদি? দেখুন, মিথ্যে বলে লাভ নেই, আমি স্পষ্ট দেখেছি তুমি কাঁদছিলে। না মানে সেরকম কিছু না, ওই একটা দুঃস্বপ্ন। কিসের দুঃস্বপ্ন? সেরকম কিছু না, আমি যাই, অনেক কাজ আছে। দাঁড়াও,
আবার খেয়ালের স্বপ্ন দেখেছো? চুপ করে রইল দিৎসা। খেয়ালকে নিয়ে আগেও বহুবার ঝগড়া হয়ে গেছে সম্রাটের সাথে। দিৎসা নিজেও জানে না সম্পর্ক ভাঙার 6 বছর পরও কেন ওর প্রতিটা মুহূর্তের সাথে খেয়াল জড়িয়ে আছে। প্রতিটা ঘটনা কোনো না কোনোভাবে ওকে খেয়ালের কথা মনে করিয়ে দেয়। খেয়াল ওকে ঈশা ডাকত, সেই ডাক যেন আজও ওর কানে বাজে। আগে সম্রাটের প্রায় প্রতিটা কাজকেই ও খেয়ালের কাজের সাথে তুলনা করত। বিয়ের পর প্রথম প্রথম সম্রাট সবটা শুনতও মন দিয়ে, কিন্তু পেখম হওয়ার পর থেকে সম্রাট যেন কেমন বদলে গেছে। দিৎসার মুখের খেয়ালের নাম শুনলেই চিৎকার করে ওঠে। তাই দিৎসা আজও সাহস করে ওর স্বপ্নটার কথা বলে উঠতে পারছিল না। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। অশান্তির জন্য ভাবলো মিথ্যে বলবে সম্রাটকে, কিন্তু কী মিথ্যে বলবে সেটা ভাববার সময় ছিল না ওর। ভয় ভয়ে উত্তর দিল, হ্যাঁ আবার এখনো ওর স্বপ্ন? হ্যাঁ মানে মানে ওই আর কি। ওই আর কি মানে কি? মানুষ স্বপ্নে সেটাই দেখে যেটা সে সারাদিন ধরে ভাবতে থাকে। না, আমি সারাদিন ধরে কিচ্ছু ভাবি না, বিশ্বাস করো। আচ্ছা, তোমার কি মাঝে মাঝে মনে হয় না তুমি আমার আর পেখমের সাথে যেটা করছো সেটাকে প্রতারণা বলে? প্রতারণা? হ্যাঁ, প্রতারণা। তুমি আমাদের দুজনকেই ঠকাচ্ছ। একটা কথা ভালো করে শুনে রাখো, এখনো সময় আছে খেয়ালকে ভুলে যাওয়ার। চেষ্টা করো, নয়তো সাইকোলজিস্ট দেখাতে বাধ্য হব। কি? পাগলের ডাক্তার? হ্যাঁ, তুমি পাগলই হয়ে যাচ্ছ খেয়ালের চিন্তায়। উফ, অসহ্য। কথাগুলো বলে এক রাশ বিরক্তি দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সম্রাট। দিৎসা বিছানায় বসে পড়ল। মাথার মধ্যে সম্রাটের কথাগুলো ঘুরছে। সম্রাট ওকে পাগল বলতো, আর তার সাথে সাথেই মনে পড়তে লাগলো খেয়ালকে। খেয়াল তো কখনো ওকে এইভাবে অপমান করেনি, ওর মনে এইভাবে আঘাতও করেনি। চোখ দিয়ে জল পড়তে থাকলো দিৎসার। এই ঈশা, তোর কি মনে হয় আমাদের কখনো ছাড়াছাড়ি হবে? কি জানি, কিছুই অসম্ভব না। না রে, দেখিস, কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আমাদের ছাড়াছাড়ি হওয়া সম্ভবই না। আর যদি হয়ে যায়? তাহলে দুজন দুজনের স্মৃতিতেই বেঁচে থাকবো। তখন দেখবি সব সময় আমার কথা মনে পড়ছে তোর। হ্যাঁ, জ্বালানো স্বভাবটা আর বদলাবে না, বল। আমার স্বভাব হলি তুই। ওটা বদলে গেলে তো আমার গোটা দুনিয়াটাই বদলে যাবে রে। কাঁদতে কাঁদতে ওগুলো ভেবে আপন মনেই হেসে উঠল দিৎসা। বড় ঘড়ির ঘন্টাটা বেজে উঠল। 12টা বেজে গেছে। তাড়াতাড়ি উঠে কফি করতে চলে গেল দিৎসা। মা, আজকে আমার ক্লাস করতে ভালো লাগছে না। কেন? একটু খেলবো মা। দিৎসা বারণ করলো না পেখমকে। এই করোনার জন্য বাচ্চাগুলোর শৈশবটাই নষ্ট হয়ে যাচ্ছে। সারাক্ষণ ওই কম্পিউটারের সামনে বসে বসে চোখের 12টা বেজে যাচ্ছে। তাই পেখমকে এখন আর কোনো কিছুতেই জোর করে না দিৎসা। সম্রাট অবশ্য এটা মেয়ের প্রতি মায়ের উদাসীনতা মনে করে। মনে মনে হয়তো এটাও ভাবে যে খেয়ালের কথা ভাবতে ভাবতে মেয়েকে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বোঝানোর সময় পায় না দিৎসা। একটা কথা জিজ্ঞেস করব? কি কথা বলো। কালকের স্বপ্নটা ঠিক কী ছিল? আহ, তুমি এখন ওটা নিয়ে পড়ে আছো? খেয়ে নাও, আরও সব ভেবো না। ও, তার মানে এমনই স্বপ্ন যেটা আমাকে বলাও যাবে না। না, বলা যাবে না কেন? কিন্তু শুনেই বা তুমি কি করবে? আর শুধু শুধু তোমার মুড নষ্ট হোক,
সেটা আমি কখনোই চাই না। আমার মুডের 12টা তুমি অনেক দিন আগেই বাজিয়ে দিয়েছো। কাজেই নতুন বাহানা না খুঁজে স্বপ্নটা বলো। স্বপ্নগুলো কখনোই বলতে চাইতো না দীক্ষা কাউকে। সম্রাট যখন ঘুমোতো তখন ওই স্বপ্নগুলোকে ঝটপট ডায়েরিবন্দি করে ফেলতো দীক্ষা। তারপর নিজের লক করা ড্রয়ারটার মধ্যে ভরে ফেলতো। কিন্তু যখনই সম্রাট টের পেত দীক্ষার স্বপ্নের ব্যাপারে, তখনই শুরু করে দিত জেরা। কি ভাবছো কিভাবে অন্য কিছু বানিয়ে বলবে সেটা? না না, তাহলে বলো। আমি দেখলাম আমরা দুজনেই ছোট, 12-এ পড়ি, পাশাপাশি বসে ক্লাস করছি। সম্পর্কটা বোধহয় নেই, ও কথা বলছে না আমার সাথে। তারপর বাড়ি ফিরে প্রায় 2 বছর বাদে আমি ওকে একটা মেসেজ করলাম দেখা করব বলে। তারপর খুব মেঘ করলো, বৃষ্টি এলো। যখন খেয়াল এলো দেখলাম পাশে দাঁড়িয়ে পেখম। ও পেখমকে জড়িয়ে ধরে খুব কাঁদলো আর আমাকে ভালো থাকিস বলে আবার ফিরে গেল। ও আচ্ছা, মানে তোমার চোখে জল ছিল কারণ ও চলে গেল। হ্যাঁ। বাহ, এই না হলে আমার বউ বিয়ে করলো, বাচ্চা হলো, তারপরে কার জন্যে কাঁদছে? তার প্রাক্তন, তাও যে কিনা ওর স্কুলের বয়ফ্রেন্ড ছিল। আরে 6 বছর তো হলো, এখনো কেন? জানি না। এড়িয়ে যেও না, তুমি যে জানো সেটা আমি জানি। ওকে নিয়ে আমি কিচ্ছু ভাবি না, বিশ্বাস করো। তো তুমি বরং একটা কাজ করো, আজই বিকেলে রেডি হয়ে থাকো, মাথার ডাক্তারটা আজই দেখাতে হবে। না ঠিক আছে, ওকে নিয়ে আমি আর কিচ্ছু বলবো না তোমাকে, কথা দিচ্ছি আমি। কি সহজ ব্যাপার না? এতই যখন সহজ, তাহলে বিয়ের 4 বছর ধরে এখনো একটা মানুষকে ভোলার পিছনেই তোমার সব সময় বেরিয়ে যাচ্ছে কেন? আমি পাল্টে ফেলবো নিজেকে, কথা দিচ্ছি। আর যদি না পারো? তাহলে তুমি যেটা বলবে সেটাই হবে, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ঠিক আছে, তাহলে কোর্টে যাওয়ার জন্য তৈরি থেকো। এইভাবে কোনো সম্পর্কে থাকা যায় না যেখানে আমি যাকে চাই সে তার প্রাক্তনকে চায়। দম বন্ধ হয়ে আসছে আমার। খাওয়ার টেবিল ছেড়ে উঠে চলে গেল সম্রাট। আধ খাওয়া খাবারটা পড়েই রইল। তখনই বাইরে আবার বৃষ্টি নামলো। খেয়ালের ভাবনা ছাড়া যেখানে একটা মুহূর্ত কাটাতে পারে না, সেখানে ওকে বরাবরের মতো ভুলে যাবে দীক্ষা। চোখের জল গাল বেয়ে বুকের কাছে শাড়ির আঁচলের কিছুটা ভিজিয়ে দিল। খাবারটা সরিয়ে রেখে গুটি গুটি পায়ে ছাদে গেল দীক্ষা। এতদিন যে বৃষ্টিটা ওর 2 চোখের বিষ ছিল, আজ যেন সেই বৃষ্টিটাকেই বড্ড আপন লাগছে ওর। অঝোর ধারায় বৃষ্টির মধ্যে ছাদের একটা কোণায় গিয়ে ভিজতে লাগলো দীক্ষা। এই বৃষ্টিটা যেমন আকাশের দুঃখগুলোর বহিঃপ্রকাশ, তেমনি ওর কান্নাগুলোকে সন্তর্পণে লুকিয়ে রাখার জায়গা। চোখের জল আর বৃষ্টির জল ক্রমশ মিশে যেতে লাগলো। হঠাৎ শুনতে পেল কার যেন পায়ের আওয়াজ। ঘুরে দেখল খেয়াল। ছুটে গিয়ে খেয়ালকে জড়িয়ে ধরলো আর এক নাগাড়ে বলে যেতে থাকলো, তুই এসেছিস? কোথায় ছিলিস এতদিন? জানিস রোজ স্বপ্ন দেখি তোকে নিয়ে, তুই আসছিস কিন্তু আবার চলে যাচ্ছিস আমাকে একা করে। তুই আমাকে ভুল বুঝে ছেড়ে গেলি একটা তৃতীয় ব্যক্তির জন্যে। হারিয়ে ফেললাম তোকে, তারপর আর কথা হয়নি আমাদের। ভালোবাসি বলার স্পর্ধা আর নেই আমার। আমার একটা প্রশ্নের উত্তর দিবি? তুইও কি আমার মতো তোর স্বপ্নে আমাকে দেখিস? দিদি। দীক্ষা চমকে গেল সম্রাটের গলা শুনে, যাকে এতক্ষণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এতগুলো কথা বলে গেল। নিমেষের মধ্যে সেই মানুষটা কোথায় হারিয়ে গেল। মুখটা তুলে দেখল দীক্ষা ও সম্রাটকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে হাত দুটো আলগা করে ছিটকে দূরে সরে গেল। নিজের বলা কথাগুলোর জন্য ওর কী পরিণতি হতে পারে তা ভেবে শিউরে উঠল সে।
হাত পা ঠান্ডা হয়ে গেল দিৎসার। সম্রাট দিৎসার ভীত চেহারার দিকে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কখনো জানতে চাইনি তুমি আমাকে ভালোবাসো কিনা। আমার ভালোবাসাটা সবসময় তোমার ওপর চাপিয়ে দিয়ে এসেছি। ভেবেছি বেগম আমাদের ভালোবাসার চিহ্ন। জানতে চাইনি তুমি কেন খেয়ালকে নিয়ে এত ভাবো। হিংসা করেছি ওকে, কিন্তু আজ বুঝলাম তোমার ভালোবাসাটা তুমি খেয়ালের কাছেই ফেলে এসেছো। বেগম আমাদের ভালোবাসার নয়, কর্তব্য পালনের চিহ্ন মাত্র। খেয়াল শুধু তোমার ভাবনায় নয়, গোটা তুমিটার সাথে জড়িত। ক্ষমা করে দিও আমায় দিচ্ছা। আমি আমি কোনোদিন বুঝিনি তোমাকে। দিৎসা কোনো কথা বলতে পারছে না। সম্রাটের বলা কথাগুলো নিজের কানে শুনেও বিশ্বাস করতে পারছে না। ডিভোর্সের কথাটা তখনও মাথার মধ্যে ঘুরছে। সম্রাটের কোনো কথার উত্তর না দিয়ে দিৎসা নিজের মতো প্রশ্ন করে উঠল, আমি নিজের দেওয়া কথা রাখতে পারিনি। তুমি ডিভোর্স দেবে বলেছিলে না? শুধু একটা অনুরোধ রাখবে, বেগমকে প্রতি সপ্তাহে দেখতে আসবো আমি। ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। হ্যাঁ, শাস্তি তো দেবই তোমার, এত বড় একটা অপরাধ করলে। কিন্তু ডিভোর্স না। তাহলে তোমাকে খেয়ালের সাথে দেখা করাবো। তোমাদের মধ্যে এখনো অনেক কথা বলা বাকি রয়ে গেছে। পারলে সেগুলো শেষ করে আমার কাছে ফিরে এসো। শাস্তি হলো এটাই যে আমার এত ভালো বউটাকে কিন্তু আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি না। ওর সাথে কথা বলে তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। আমি অপেক্ষা করব। দিৎসা অবাক হয়ে তাকিয়ে আছে সম্রাটের দিকে। বৃষ্টির বেগটা কমে এসেছে, তাই ও সম্রাটের চোখের জলটা স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না এটা স্বপ্ন নাকি বাস্তব। ও হ্যাঁ, খেয়ালকে আমার তরফ থেকে আরও একটা কথা বলে দিও। পরের জন্মে আমি তোমার প্রেমিক হতে চাই, আর ও যেন বর হয়। একবার পরখ করে দেখতে চাই কোনো মানুষ কিভাবে একটা মানুষকে এত বছর পরেও ঠিক এইভাবে ভালোবেসে যেতে পারে। কথাগুলো শুনে দিৎসা সম্রাটের কাছে এলো, ওর হাত দুটো ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও গো, তোমার যোগ্য বউ হয়ে উঠতে না পারার জন্য। না, আমাকে ক্ষমা করে দিও খেয়ালের মতো করে তোমাকে ভালোবাসতে না পারার জন্য। বৃষ্টি থেমে গেল। এক ফালি চাঁদ যেন ওদের দিকে চেয়ে আছে এক দৃষ্টে। একটা ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। গাছের পাতাগুলোর প্রাণ ফিরে পাওয়ার আনন্দটা যেন আজ একটু বেশি করেই চোখে পড়ছে ওদের দুজনের। সিঁড়িতে রেখে আসা ফোনটা বেজে উঠল। ভালোবাসি আর ভালোবাসের দ্বন্দ্বটা যেন এই শহরের বুকে বারবার এভাবেই থেমে যায়। বৃষ্টিগুলো যেন এভাবেই জমিয়ে রাখা কথার পাহাড়ের বুক চিরে খরস্রোতা নামিয়ে দেয়। শেষ হবে বলে যে সম্পর্কগুলো শেষ হয়নি, তারা যেন ছোট গল্পে নিজের সমাপ্তি খুঁজে পায়। সম্পর্ক আর সংসার যেন এভাবেই একই উপন্যাসের চরিত্র হয় প্রতিটা ঔপন্যাসিকের কলমে। আগেই বলেছি, ভালোবাসা মানে সবসময় ভালো থাকা, ভালো রাখা, ব্যাপারটা কিন্তু তেমন নয়। মানুষের জীবনে অনেক সময় অনেক পরিস্থিতি আসে যার জন্য তার কাছের মানুষটিকে, তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে যেতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে এটাই হয়, সেই ভালোবাসাটা সেই ভালোবাসার মানুষের হৃদয়ের কুঠুরিতে পড়ে থাকে, যেটার ভাগ হয়তো পরবর্তী জীবনে কেউ নিতে পারে না। কিন্তু অবশ্যই পরবর্তী জীবনে যে আসবে তার তাকে প্রায়োরিটি দেওয়া উচিত, তাকে কাছে টেনে নেওয়া উচিত এবং সমস্ত জিনিস বুঝে নেওয়া উচিত। তাই সবাইকে ভালো রাখুন, ভালোবাসুন, ভালো থাকুন, এইভাবে এগিয়ে চলুন, মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন।
আশা করি আজকের গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে হবে, জানাবেন গল্পটা কেমন লাগলো, গল্পের কোন চরিত্র কেমন লাগলো। তাহলেই তো আমরা উৎসাহ পাবো আর আপনাদের দেব আরও নতুন নতুন গল্প। আর গল্পটা ভালো লেগেছে যেহেতু, তাই আপনাদের শেয়ার করতে হবে। প্লিজ প্লিজ শেয়ার করুন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, প্লিজ ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে যখনই আমরা ভালোবাসার গল্প দেব আপনাদের ফোনে চলে আসবে প্রেমের নোটিফিকেশান। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন, আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো রোম্যান্টিক অডিও বুক সিরিজের পরবর্তী গল্প। স্টে টিউনড, টাটা।